আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 4 থেকে 7 পর্যন্ত আলোচনা করব এবং তোমাদের এই পুরো ক্লাস জুড়ে আমি আছি তোমাদের সাথে আফরোজা আক্তার রুনা। বন্ধুরা, তোমরা সবাই তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি হাতে নিয়ে নাও। নিশ্চয়ই তোমরা বইটি হাতে নিয়েছো। তোমরা দেখো তোমাদের বইয়ে 4 নম্বর পাতা। আমরা এই আগের ক্লাসে প্রথম অধ্যায়ের এই 2 নম্বর এবং 3 নম্বর পাতাটি আলোচনা করেছি। আজকে আমরা প্রথমেই 4 নম্বর পাতায় কি আছে সে সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা দেখো, তোমাদের বইয়ে প্রথমেই উপরে লেখা আছে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন। তো খাদ্যটা কি? আমরা যা খাই বা খেয়ে বেঁচে থাকি সেটাই হচ্ছে খাদ্য। আর উদ্ভিদ বলতে আমরা কি বুঝি? গাছপালা, লতা তরুলতা যেগুলো আছে, ঘাস জাতীয় উদ্ভিদ, এগুলোকে হচ্ছে উদ্ভিদ। তো বন্ধুরা, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন। তো উদ্ভিদও কি বেঁচে থাকার জন্য উদ্ভিদেরও কি খাদ্য প্রয়োজন হয়? তো এই খাদ্য উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরির জন্য উদ্ভিদ যে তৈরি করে, খাদ্যটা সে কিভাবে তৈরি করে এবং কিভাবে বেঁচে থাকে সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। প্রথমেই দেখো, আমি এখানে 3টি ছবি এঁকেছি। আমি 3টি ছবি 3টি টপ লিখে দিয়েছি। টপ 1, টপ 2 এবং টপ 3। এই ছবিটি তোমরা তোমাদের বইও দেখতে পাবে। ঠিক আছে বন্ধুরা? তো দেখো এখানে কি লেখা আছে। প্রথমে আছে যে উদ্ভিদের বৃদ্ধির জন্য যা প্রয়োজনীয় উপাদান। সূর্যের উপাদানগুলো কি হবে? সূর্যের আলো, পানি থাকবে। তবে 1 নম্বরে আমরা দেখছি সূর্যের আলো আছে, পানিও আছে। এবং টপ 2 আমরা দেখছি সূর্যের আলো, তার মানে আমি এই যে টপটি এঁকেছি সেটি আমি একটি কাগজের বক্সের মধ্যে রেখে দিয়েছি, যার ভিতরে সূর্যের আলো পৌঁছাতে পারছে না এবং পানি দেওয়া হচ্ছে। তাহলে এখানে আমরা একটি জিনিস পাচ্ছি না, এখানে আমরা 2টি জিনিসই পাচ্ছি। সূর্যের আলোও পাচ্ছি, পানিও পাচ্ছি। এখানে আমরা শুধুমাত্র পানি পাচ্ছি। আর এই টপ 3-এ দেখো কি আছে। টপ 3-এ দেখো এখানে সূর্যের আলো শুধু আছে কিন্তু পানি নেই। এখানে শুধুমাত্র সূর্যের আলো পাচ্ছে, পানি পাচ্ছে না। তাহলে 3টা টপে আমরা 3 রকমের জিনিস দেখতে পাচ্ছি। একটিতে আমরা 2টি পাচ্ছি, সূর্যের আলো এবং পানি। একটিতে শুধু পানি আর একটিতে শুধু সূর্যের আলো। এখন এই 3টি টপ পর্যালোচনা করলে আমরা কি দেখতে পাবো? দেখো, টপ 1-এ যখন সূর্যের আলো এবং পানি 2টি পাচ্ছে, গাছটি কি খুব সতেজ, খুব ভালোভাবে বেড়ে উঠছে। এই টপটিতে দেখো সূর্যের আলো পাচ্ছে না, শুধু পানি পাচ্ছে। এই টপ থেকে এই টপের এইটি কি একটু কম সতেজ। এবং এই 3 নম্বর টপে শুধুমাত্র সূর্যের আলো, সেজন্য কি টপের গাছটি ভালোভাবে বেড়ে উঠছে না, প্রায় মরে মরে যাচ্ছে। তাহলে এর পরের পাতায় দেখো কি লেখা আছে। এখানে তোমাদের কিছু কাজ দেওয়া হয়েছে, লেখা হচ্ছে। প্রথমেই দেখো কি কাজ করতে হবে। দেখো নিচে দেখো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করতে হবে। এই চিত্র 3টি দেখে তোমাদের একটি ছক তৈরি করতে হবে। ছোলার চারা গাছ সহ 3টি টপ তৈরি করতে হবে, এরকম 3টি টপ। 3 নম্বর হচ্ছে নিচে দেখানো চিত্রের মতো করে টপ 3টি সাজাই। টপ 1, 3 সূর্যের আলোতে রাখি এবং মোটা কাগজের তৈরি বাক্সে ঢেকে দেই। এরপরে কি আছে দেখো, 4 নম্বরে আছে টপ 1, টপ 2-এ প্রতিদিন পানি দেব এবং 3 নম্বরে পানি দেব না। 5 নম্বরে আছে কয়েক সপ্তাহ পর 3টি টবের চারা গাছের বৃদ্ধির তুলনা করি। পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য ছকে লিখি, কাজটি নিজে সহপাঠীর সাথে আলোচনা করি। তার মানে তোমরা যদি এই কাজটি করতে চাও, তোমাদের এরকম 3টি টব জোগাড় করতে হবে। সেখানে তোমরা 3টি চারা গাছ লাগাবে। একটিতে প্রতিদিন সূর্যের আলোতে রাখতে হবে এবং পানি দিতে হবে। একটিকে আমরা একটি কাগজ দিয়ে ঢেকে দিব, শুধু পানি দেব, সূর্যের আলো পাবে না। আরেকটিতে আমরা পানি দেব না, শুধুমাত্র সূর্যের আলো পাবে। এরপর তোমরা কিছুদিন পর দেখবে যে এই 3টি চারা গাছে কিরকম পরিবর্তন হয়েছে। দেখো একটি ছক এখানে পরের পাতায় 5 নম্বর পাতায় কি আছে, একটি ছক আঁকা আছে। উপাদান পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য তোমরা লিখবে। 1 নম্বরে কি আছে, সূর্যের আলো, পানি থাকবে। 2 নম্বরে সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। 3 নম্বর হচ্ছে সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না।
এই তিনটি ছবি যখন তোমরা আঁকবে বা তোমরা বাস্তবে যখন পরীক্ষা করে দেখবে এর কি কি ফলাফলটা কি। যখন আমরা সূর্যের আলো এবং পানি দুটিই পাচ্ছি তখন চারা গাছটি ভালোভাবে বেড়ে উঠছে, এবং যখন শুধুমাত্র পানি পাচ্ছে সূর্যের আলো পাচ্ছে না তখন ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না, এর পাতা এবং কাণ্ড হলুদ রং ধারণ করবে। তৃতীয় টপে দেখবে চারা গাছটি শুকিয়ে গেছে বা মরে গেছে। তো বন্ধুরা আমরা এই তিনটি ছবি থেকে আমরা কি বুঝতে পারলাম যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি প্রয়োজন সেটা তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো। তারপর আমি আরেকটু সংক্ষেপে বলছি, দেখো সূর্যের আলো পানি ছাড়া উদ্ভিদ বাঁচে না। তার মানে এই যে একটি চারা গাছ বা উদ্ভিদ সূর্যের আলো এবং পানি দুটিই তার প্রয়োজন। উদ্ভিদ সূর্যের আলো এবং পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে, তার মানে উদ্ভিদ কিভাবে তার খাদ্য তৈরি করে সূর্যের আলো এবং পানি ব্যবহার করে। এই খাদ্য তৈরিতে বাতাসে কার্বন ডাই অক্সাইডেরও প্রয়োজন হয়। উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। এই যে উদ্ভিদ সে কি করে নিজের খাদ্য নিজেই তৈরি করে, কিভাবে সূর্যের আলো পানি এবং কার্বন ডাই অক্সাইডের সমন্বয়ে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো পানি বায়ু কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। তার মানে আমরা এই ছবি তিনটি থেকে ভালোভাবে কি বুঝতে পারলাম যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি প্রয়োজন। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো প্রয়োজন, পানি প্রয়োজন এবং বাতাসের যে কার্বন ডাই অক্সাইড রয়েছে সেটির প্রয়োজন। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই 4 এবং 5 নম্বর পাতাটি ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের বোঝার জন্য আমি আরেকবার বলছি, আমাদের আজকের 4 নম্বর পাতার টপিক হচ্ছে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন। তাহলে এই তিনটি ছবি থেকে আমরা কি বুঝতে পারলাম, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো পানি এবং বাতাসের যে কার্বন ডাই অক্সাইড রয়েছে সেটির প্রয়োজন। কারণ এই তিনটি সমন্বয়ে এই গাছটি দেখো কত সুন্দরভাবে বেড়ে উঠছে, এবং এখানে যখন সূর্যের আলো পাচ্ছে না শুধু পানি পাচ্ছে গাছটি কি করছে হলুদ বর্ণ ধারণ করছে এবং কাণ্ডটি আস্তে আস্তে মরে যাচ্ছে। আর এখানে দেখো শুধুমাত্র সূর্যের আলো পাচ্ছে কিন্তু পানি পাচ্ছে না, এই কারণে গাছটি সম্পূর্ণই মরে যাচ্ছে। তাহলে এ থেকে আমরা কি বুঝলাম, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন, সূর্যের আলো পানি এবং বাতাসের কার্বন ডাই অক্সাইড। নিশ্চয়ই তোমরা এটি ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব তোমাদের বইয়ের 6 নম্বর পাতায়। সবাই 6 নম্বর পাতাটি হলো, দেখো কি লেখা আছে, খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। এতক্ষণ আমরা পড়েছি খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন, এখন আমরা কি দেখলাম, খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। তার মানে আমরা মানুষ, আমরা যা খাই সেগুলো আমরা কোথা থেকে পাচ্ছি এবং কাদের উপর নির্ভর করে সেটা আমরা পাচ্ছি। কি লেখা আছে দেখো, বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন। মানুষ বিভিন্ন ধরনের খাদ্য উদ্ভিদ ও প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। তারপরে মানুষ উদ্ভিদ এবং বিভিন্ন ধরনের প্রাণী থেকে খাদ্য গ্রহণ করে থাকে। এখানে দেখো খাদ্যের জন্য মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল। আমাদের খাদ্যের উৎস, এখানে একটি ছক দেওয়া আছে, লেখা আছে উদ্ভিজ্জ খাদ্য প্রাণীজ খাদ্য। তো খাদ্য এবং এখানে একটি খাবারের টেবিলের ছবি দেওয়া আছে, বিভিন্ন ধরনের খাবার দেওয়া আছে। তোমরা কি করবে, এই টেবিলের যে খাদ্যের ছবিগুলো দেওয়া আছে এখান থেকে তোমরা উদ্ভিজ্জ খাদ্য এবং প্রাণীজ খাদ্য এটি আলাদা করবে। উদ্ভিজ্জ খাদ্য বলতে আমরা কি বলছি, যেসব খাবারগুলো আমরা উদ্ভিদ গাছপালা থেকে পেয়ে থাকি। আর প্রাণীজ বলতে যেসব খাদ্য আমরা প্রাণী থেকে পাই। যেমন এখানে দেখো উদ্ভিজ্জ বলতে এখানে ভাতের ছবি দেওয়া আছে, ধান বা চাল থেকে আমরা ভাত পাচ্ছি, রুটি গম থেকে, এটাও একটি উদ্ভিদ, আনারস ফল, কলা একটি ফল, আম আপেল কমলা আঙ্গুর এগুলো হচ্ছে ফল, ডাল শাকসবজি এগুলো হচ্ছে সব উদ্ভিজ্জ খাদ্য। এবার হচ্ছে প্রাণীজ খাদ্য। এখানে দেখো কি কি জিনিস থেকে আমরা প্রাণীজ খাদ্যগুলো পাচ্ছি। এখানে মাছ আছে, মাছ একটি প্রাণী, আমরা এটা প্রাণীজ খাদ্য। ডিম আমরা মুরগি হাঁস এগুলো থেকে পাই প্রাণীজ খাদ্য। মাংস, এখানে মুরগির মাংস আছে। তারপর এখানে লেখা আছে দুধ আমরা গরুর দুধ, তারপর
তারপর ছাগলের দুধ, এগুলো কি প্রাণী থেকে আসে, তাই না? এই জন্য এগুলো হচ্ছে প্রাণীজ খাদ্য। এভাবে তোমরা এই ছন্দটি ভালোভাবে পূরণ করবে। এরপর দেখো 7 নম্বর পাতায় কি লেখা আছে। লেখা আছে মানুষ শক্তি পাওয়ার জন্য পরিবেশের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তার মানে আমরা যে পরিবেশে যে বাস করছি সেই পরিবেশ থেকে আমরা কি খাদ্যগুলো পাচ্ছি, সেটা আবার কোথা থেকে পাচ্ছি? কিছু পাচ্ছি উদ্ভিদ থেকে, কিছু পাচ্ছি প্রাণী থেকে। খাদ্যের জন্য মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশের উপর নির্ভরশীল। তো খাদ্যের জন্য আমরা যে মানুষ, তারা কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কি পরিবেশের উপরও নির্ভর করি। খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ। এবার আমরা করব খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ। দেখো কি লেখা আছে, দেখো বেঁচে থাকার জন্য। প্রথমে আমি এটা লিখে নিই, খাদ্যের খাদ্যের মাধ্যমে শক্তি প্রবাহ। বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন। সকল জীব বলতে আমরা কি বুঝি? পশু পাখি, মানুষ, তারপর যে কোনো প্রাণী, গাছপালা, এগুলো হচ্ছে কি জীব। তাহলে বেঁচে থাকার জন্য বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। এই খাদ্য উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি যোগায়। উদ্ভিদ সূর্যের আলো থেকে এই শক্তি পেয়ে থাকে। প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ বা অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করতে হয়। পরিবেশের খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদ এবং উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয়। তো বন্ধুরা, এখানে কি বলা আছে যে প্রথমেই কি দরকার? এখানে সূর্য থেকে গাছ কি করে? তার প্রয়োজনীয় শক্তি যোগায় এবং খাদ্য তৈরি করে। উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি পেয়ে থাকে। প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ ও অন্যান্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করতে হয় পরিবেশের খাদ্যের মাধ্যমে। তার মানে এখানে যে বলা হয়েছে খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ, তার মানে পরিবেশের খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদে এবং উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয়। এখানে তোমাদের কি ছবি দেওয়া আছে বইয়ের মধ্যে, দেখো সূর্য থেকে জীবের শক্তি প্রবাহ। সূর্য আছে, ঈগল আছে, এখানে আছে খরগোশ, গাছ, মানুষ, হরিণ, গরু এবং ভাগ। এখানে কিছু ছবি দেওয়া আছে, কিন্তু এই ছবিটা আমরা সহজেই একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো এখানে আমি একটি সূর্য আঁকলাম। এটা হলো সূর্য। সূর্য থেকে দেখো প্রথমে কি করছে? উদ্ভিদ। সূর্য থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় শক্তি নিয়ে খাদ্য তৈরি করছে। এই উদ্ভিদ আবার প্রাণী, এই উদ্ভিদ থেকে আবার প্রাণীতে শক্তি প্রবাহিত হচ্ছে এবং মানুষ এই উদ্ভিদ এবং প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। এই ছবিটি আমরা সহজেই এখানে সংক্ষেপে লিখে বুঝতে পারি। তাহলে প্রথমে কি দরকার? এখানে আমাদের প্রথমে বলা হয়েছে উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি পায়। এই যে উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি নিচ্ছে, তার প্রয়োজনীয় খাদ্য সে তৈরি করছে। এবং প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বেঁচে থাকার জন্য উদ্ভিদকে, যেমন প্রাণী কি করে? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, নিজেকে বেঁচে থাকার জন্য সে কি করে? উদ্ভিদের উপর নির্ভর করে। এবং মানুষ উদ্ভিদ এবং প্রাণীকে তার খাদ্য হিসেবে গ্রহণ করে। এভাবে দেখো সূর্য থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয়। তাহলে আমরা এইটুক থেকে কি বুঝতে পারলাম? পরিবেশের খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদে এবং উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয়। তো বন্ধুরা, আজকের অধ্যায় থেকে আমরা কি শিখলাম? আজকে আমরা তোমাদের বইয়ের 4 থেকে 7 নম্বর পাতা পর্যন্ত শিখেছি। এর মধ্যে আমরা শিখেছি খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন, উদ্ভিদের কি কি প্রয়োজন এবং উদ্ভিদ যে বেড়ে উঠছে সেজন্য উদ্ভিদের কি কি প্রয়োজন সেটা আমরা জেনেছি। এরপরে আমরা জেনেছি যে খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। তারপরে আমরা শিখেছি খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ, কিভাবে সূর্য থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয় সেটি আমরা শিখেছি। তো তোমরা তোমাদের বইয়ের 4 নম্বর থেকে 7 নম্বর পাতাটি খুব ভালো করে পড়বে এবং বুঝে বুঝে পড়বে। প্রত্যেকটি লাইন ভালোভাবে পড়বে।
আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো খুব ভালোভাবে। তো তোমাদের সাথে নিশ্চয়ই আগামী ক্লাসে আমার আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।